কয়েক মাসে বাংলাদেশে আমরা যত্রতত্র সর্বত্র দেখতে পাচ্ছি পাকিস্তানের পতাকা উঠছে। খুব স্পষ্টভাবে এই বার্তাটা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের পতাকা নামিয়ে পাকিস্তানি পতাকা সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে, কারণ সব জায়গাতেই তো পাকিস্তানের আধিপত্য। এবার আমরা দেখতে পেলাম বঙ্গবন্ধুর বাড়ির ছাদে উঠলো জিহাদি পতাকা। তাহলে কি বাংলাদেশের পতাকা পাকাপাকিভাবে নেমে গেল বাংলাদেশ থেকে? এখানে একটা টেকনিক্যাল কাজ ওরা করবে, যেটা আমি শুনতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশের ইসলামিক দলগুলোর যে অ্যালায়েন্সটা হচ্ছে, হেফাজতে ইসলামী, চরমোনাই পীর, বরিশালের যে চরমোনাই অঞ্চলটা আছে সেখানকার এক পীর আছে, সেই পীর, আর হচ্ছে যে জামাতে ইসলামী, আপনারা জানেন যে বাংলাদেশে অন্যতম টেরোরিস্ট সংগঠন, এদের ছাত্র সংগঠন ছাত্র শিবির, এরা মিলে তো একটা অ্যালায়েন্স করছে। বাংলাদেশে এরা শাসন ক্ষমতাতে এলে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে বাংলাদেশটা ইসলামিক রিপাবলিক করে ফেলবে তারা, যেটা 1987-এ তারা বিশাল মিছিল করেছিল। আমার কাছে সেসব ছবি সবকিছু আছে, দীর্ঘ সময়ের ইতিহাস। তো এখন একটা আলাপ আমি শুনতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকাকে ঠিক ওই অর্থে তারা না নামালেও ওই পর্যায়ে নিয়ে আসবে। যেমন সেখানে দুটো দাবি উঠেছে। একটা হচ্ছে যে লাল বৃত্তের মধ্যে আপনার চাঁদ এবং তারা দেওয়ার একটা দাবি উঠেছে, যে লাল বৃত্তের ভিতরে চাঁদ তারা দেবে। আর আরেকটা দাবি সেখানে উঠেছে, সেটা হচ্ছে যে এই পতাকা একই রকম থাকবে, কিন্তু জাস্ট মাঝখানে আপনার ওই কালেমা তাইয়েবা যেটা লেখা আছে, যে ওই আরবি জায়গাটা, কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জায়গাটা আপনার তারা ওইখানে ইনক্লুড করবে, এইটার কথা উঠছে। তো ওই ওই আপনি যেটাকে দেখেন, ব্যাপারটা টেকনিক্যাল, যে পুরোপুরি পতাকাকে নামিয়ে নতুন পতাকা না করে ওই পতাকাকে মডিফাই করা হচ্ছে ওদের আদলে। কেমন মানে এটা একটা স্পষ্টত জানিয়ে দেওয়া। ইন্দিরাজি, আমি আপনাকে একটা কথা বলি, এর আগেও তো অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে ভারত সরকারকে এখানে আসলে মনে হয় আমাদের একটা আলোচনাতে আসা প্রয়োজন। যে ভারতের নাগরিকরা তো, আমি কলকাতাতে নিজে গিয়েও দেখেছি যে তারা কতটা সোচ্চার, তারা সভা করছে, সেমিনার করছে, আমি নিজেও সেখানকার পাবলিক মিটিং গুলোতে অ্যাটেন্ড করেছি। তো ভারত সরকারও কালকে একটা মেসেজও দিয়েছে যে তারা খুবই স্যাডেন্ড, একটা ঐতিহাসিক বাড়িকে এভাবে ভাঙার পরে। ওনাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভবত কালকে আমি দেখলাম একজন সাংবাদিক প্রশ্ন করার প্রেক্ষিতে সেই কথা ভারত বলেছে। আপনার নজরে পড়েছে কিনা আমি নট কোয়াইট শিওর, বাট এই ঘটনাটা ঘটেছে, আপনি চাইলে পড়েও শোনাতে পারি। তো ভারত সরকারের মনে হয় এখানে একটা বড় ধরনের ভূমিকা আছে। আমি জানি যে কোভার্টলি ওনারা হয়তোবা চিন্তা ভাবনা করছেন, নানান ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ তো করছেনই, আপনাদের মিডিয়াও আছে। আমার মনে হয় ভারত সরকারের একটা বড় ধরনের স্ট্যান্ড এখানে নেওয়ার সুযোগ এসেছে, সময় এসেছে। কারণ ভারত কিন্তু বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, যদি বাংলাদেশের তরফ থেকে কিছু বলা না হয় তাহলে একটা দেশের ভেতরে আরেকটা দেশ কিভাবে গিয়ে কথা বলবে? আপনি 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 কি জানেন যে আন্তর্জাতিক আইনে যদি কোনো সরকারের তরফ থেকে একটি দেশকে দখল করার কথা ফরমালি বলা হয় বা লেখা হয়, সেটা সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। একদম। ইতিমধ্যে দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এখন আপনার কোন ধরনের ছাড়া, মানে মন্ত্রণালয় ছাড়া, আপনার মন্ত্রণালয় ছাড়া উপদেষ্টা আছে মাহফুজ আলম। সে তো অলরেডি লিখেছে যে ভারতকে দখল করাই এখন নেক্সট উদ্দেশ্য হতে পারে, আধিপত্যবাদ তৈরি করা। এবং এই যে কলকাতা যে আছে, মানে পশ্চিমবঙ্গকে দখল করে নিয়ে নেওয়া, এই ধরনের কথাবার্তা তো যুদ্ধ ঘোষণার সামিল। ভারত চাইলে একটা ব্যবস্থা গ্রহণ সামরিক ভাবেও করতে পারে। ভারত এই কথাগুলো এক মুহূর্তে বন্ধ করে দিতে পারে, মানে চোখ তুলে তাকাবে ভারতের দিকে কেউ, ভারত চাইলে অনেক কিছু করতে পারে। ভারতের পক্ষে এইটা করা কোনো ব্যাপারই না। এটা জাস্ট হয়তোবা উইদিন 30 মিনিটস এর ভেতরে এটা সম্ভব। কারণ এইখানে তো আসলে এন্ড অফ দ্য ডেতে এটা ভারতের এগেইনস্টে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় ভারত যদি এটা, আমার এন্ড অফ দ্য ডেতে, আমি একটা সার্বভৌম, যদিও আমি বাংলাদেশের নাগরিক বলতে কমপ্লিটলি লজ্জাবোধ করি, আমি এটা যে কোনো ভাবেই হোক আনে বানে এটা আমি বলতেও চাই না এখন আর। আমি মনে করি যে এই স্বদেশ আমি হারিয়েছি, পূর্ব পাকিস্তানের নাগরিক আমি ছিলাম না, বাট আমি 5ই অগস্ট পর্যন্ত বাংলাদেশের নাগরিক ছিলাম, এটা আমি খুবই গর্বের সাথে সেটা বলতে পারি। সো 5ই অগস্টের পরে যে পূর্ব পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানটার উপরে আমার কোনো আসলে মায়া মমতা কিছুই নেই। এই দেশটার প্রতি আমার অভিমান জমে আছে হয়ে গেছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ভারতীয় সরকারের জায়গাটা। হ্যাঁ, আপনি গতকালকে চাঁপাইনবাবগঞ্জে আমি যে রুদ্র মূর্তিটা দেখলাম, সেখানকার অধিবাসী যারা আছে এরা মনে হয় প্রত্যেকে জঙ্গি হয়ে গেছে। তো
ভারত সরকারের কিন্তু এখানে দেখার বিষয় আছে। আপনার এই প্রোগ্রাম কারা দেখছেন, কতটুকু মূল্যায়ন করছেন, আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা তো করা খুবই জরুরি। কারণ আমি আমি আমার অ্যাটলিস্ট আমার পলিটিক্যাল বিশ্লেষণগুলো আমি আপনি জানেন যে আমি 2023 সালে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রায় 13 মিনিটের, যেখানে আমি পরিষ্কার বলেছি যে ইউনূস, আপনি মাথায় রাখবেন 2023 সালের 13ই অগস্ট আমি আচ্ছা। আপনাকে ব্যক্তিগতভাবে সেইটার একটা লিঙ্ক পাঠাবো এবং আপনি দেখবেন, এবং আমি নিশ্চিত আপনি এটা দেখে বিস্মিত হবেন যে নিঝুম দা এটা কিভাবে বললো যে ইউনূস ক্ষমতাতে আসবে। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম মানে 2023-এ। তখন থেকে ঘুঁটি সাজানোর কাজটা শুরু হয়ে গিয়েছিল আমি তলে তলে। আমি তখন এই যে আজকে ইলন মাস্ক আপনার এনইডি নিয়ে কথা বলছে, আইআরএ নিয়ে কথা বলছে, এই যে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, সিআইএ এরা কোভার্টলি কিভাবে সিআইএ এর সিস্টার কনসার্ন হয়ে টাকা ঢালে। আমি এই এনইডির ব্যাপারে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ব্যক্তিগতভাবে আমার যারা যারা পরিচিত আছে, আমি নিজে রিপোর্ট লিখে দিয়েছি। আমি দরকার এটা পাবলিকলি পাস করব যে আমি দেখিয়েছি যে সিআইএ এর অঙ্গ সংস্থানগুলো কোথায় কোথায় টাকা বিনিয়োগ করে, যেটা ট্রাম্প প্রশাসন সে বন্ধ করে দিয়েছে। এই যে এনইডি কে বন্ধ করে দিয়েছে, ইউএস এইড যারা আছে এরা কিন্তু প্রত্যেকটা দেশে ছোট ছোট কলোনি তৈরি করে। কেমন আচ্ছা। ওরা কলোনি তৈরি করে, এই হ্যাঁ। টাকা ফান্ডিং করে এইভাবে করে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, তো আলটিমেটলি যেটা হয়েছে যে আমি কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলাম 2023-এ, এমনকি 2024 সালের 17ই জানুয়ারি আমি আচ্ছা। আমার সর্বশেষ একটা ব্লগ লেখি, বলি, যেখানে বলি যে বাংলাদেশকে আমেরিকা দখল করা ইজ জাস্ট অ্যাবাউট টাইম, যে কোনো সময় দখল করবে, এটা আমি 17 তারিখে বলি। অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। সুতরাং আমার এই ভবিষ্যৎবাণী মিথ্যা হবে বলে মনে হয় না, যে এটা একটা প্রক্সি ওয়ার। আচ্ছা। এই যে মিজোরাম, আসাম, এই জায়গাগুলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অংশ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওপেনলি বলে গেছে এটাকে একটি আলাদা রাষ্ট্র করার জন্য পায়তারা করছে, চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আমি এগুলাতে সায় দেইনি, ঠিক। আমি সেন্ট মার্টিন দ্বীপটি দেইনি, সেন্ট মার্টিন 9 মাসের জন্য বন্ধ হয়ে গেছে। আপনাকে কিন্তু এই 32 নাম্বারটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা এটা ভাবলে হবে না। 32-এর এই ঘটনাটা আমি এখন যা যা বললাম আপনাকে একত্র, কারণ যারা বড় বড় প্লেয়ার, যারা বড় বড় খেলোয়াড়, তারা হোমওয়ার্ক আপনি করেই নামেন। তাদের লেভেলে চিন্তা করতে হবে। ঠিক ঠিক আর এই যে ঠিক। টোকাইগুলো, যে টোকাইদেরকে আপনি 32-এর সামনে দেখেছেন হাবাতের মতো দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা ডাবের জন্য, একটা নারকেলের জন্য দৌড় দিয়ে যাচ্ছে ফকির ঠিক। ভিক্ষের মতো। আপনি ওদের লেভেলে চিন্তা করলে হবে না। ওরা তো মূর্খ, অশিক্ষিত। মানে আজকের এই জায়গাটায় পৌঁছানোর জন্য অনেক দিন ধরে এই হোমওয়ার্কটা চলছিল, ঘুঁটি সাজানোর কাজটা অনেক দিন ধরে চলছিল, এবং তারপরে শেষে পর্যন্ত আজকে এই জায়গাটা এলো। দাদা, আপনি খেয়াল করে দেখেছেন শেখ হাসিনা কিন্তু অনেক দিন ধরেই, তিনি ভারতে আসার পর থেকে কিন্তু নানা জায়গায় বক্তব্য রাখছেন, কিন্তু 5 তারিখে তিনি বক্তব্যটা রাখার পর পরিস্থিতিটা এতটা বদলে গেল কেন? ইন্দিরাজি, এইটার ব্যাপারটা আমাকে বলতে হয় যে আমি আপনাকে খুবই অকপটে স্বীকার করি, উই ফেইলড।